সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি ইমরান সালেহ প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের আলাপে। প্রিন্স ভাই, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং তাকে রাজস্বিক ভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বরণ করে নিয়েছে। একটু জানতে চাই যে এই যে 17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরলেন এবং দেশের বর্তমানে যে অবস্থা, আগামীতে নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো, তারা নানান ভাগে বিভক্ত, নানা রকম বিভাজন, ঐক্যের কথা বলা হচ্ছে। সব কিছু মিলিয়ে তার যে ফেরার রাজনৈতিক তাৎপর্যটা কি, আপনার কাছে কি মনে হয়? আজকে আমাদের আনন্দের একটি দিন, একটা উচ্ছ্বাসের দিন। শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, এটা সারা বাংলাদেশের আপামর সাধারণ জনগণের একটা আনন্দ উচ্ছ্বাসের দিন। আপনি বলেছেন রাজস্বিক যে অভ্যর্থনা, এই রাজস্বিক অভ্যর্থনা তো শুধু বিএনপি দেয়নি। আমরা অর্গানাইজ করে যে পিপুল এখানে এনেছি, তার থেকে সমপরিমাণ লোক স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আমরা নিজেদের এলাকা থেকে যারা এসছে, সাধারণ মানুষ, রাস্তায় পথে ঘাটে দেখা হয়েছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। এই লোকগুলোও কি নিজের পকেটের টাকা খরচ করে তারা এইভাবে রাজনীতি করে না, কিন্তু তারা এসছে তারেক রহমানকে দেখতে, তাকে স্বাগত জানাতে। তো এইটাই তো একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় পাওয়া। তো আমি মনে করি যে এই তারেক রহমানের আজকের যে বাংলাদেশে যে প্রত্যাবর্তন, এটা শুধুমাত্র একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন না, একটা জুলুমের শিকার মজলুম নেতার প্রত্যাবর্তন। এবং এই প্রত্যাবর্তনের পিছনে একটা তার যে এই মজলুম নেতার পিছনে যে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের আজকে কিন্তু প্রত্যাবর্তন ঘটেছে। তা এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের হৃদয়ের মধ্যে যে তিনি অবস্থান করে নিয়েছেন, সেটা কিন্তু প্রমাণিত হয়। এই যে আপনি বললেন 17 বছর উনি দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। তো এই 17 বছরের মধ্যে একদিনও তো উনি দেশের মানুষের সাথে ডিসকানেক্ট ছিলেন না, কানেক্ট ছিলেন। আপনি যতদূর আপনারা জানেন যে উনি আমাদের সাথে হয়তো স্কাইপিতে প্রায় মিটিং করেন, অনলাইনে মিটিং করেন। আমাদের থেকে সাধারণ মানুষের সাথে কিন্তু ওনার একটা যোগাযোগ আছে এবং অনেকে ওনার টেলিফোনে ফোন করে, আমরা জানতে পারি। এবং অনেক তৃণমূলের নেতাকর্মীর সাথে ওনার যোগাযোগ, নেতাদের, আমাদের মানে সেন্ট্রাল নেতাদের সাথে যত যোগাযোগ, তারও থেকে আমি বলবো যে বেশি আমাদের তৃণমূলের নেতাদের সাথে তার যোগাযোগ ফোনে। এবং বিশেষ করে যারা নির্যাতিত নিপীড়িত যেসব ফ্যামিলি রয়েছে, যে যাদের ফ্যামিলি কেউ মারা গেছে গত 15-16 বছরে, কিংবা নিহত হয়েছে, কিংবা জেল জুলুমের শিকার হয়েছে, এই ফ্যামিলিগুলোর সাথে ওনার একটা সম্পর্ক কিন্তু নিবিড়, এই ফোনের মাধ্যমেই হোক বা অনলাইনের মাধ্যমে হোক। তো তার মধ্য দিয়ে উনি কিন্তু এই দেশের জনগণের মানুষের সাথে প্রায় প্রতিদিনই কানেক্ট থাকতেন। আমি যেটা জানতে চেয়েছিলাম যে তার যে ফেরা, আপনি বলছিলেন যে একজন মজলুম নেতার ফেরা এবং মানুষ তাকে সেইভাবেই ওয়েলকাম জানিয়েছে, কিন্তু তার ফেরাতে রাজনীতিতে কি তাৎপর্য বহন করে? হ্যাঁ, অবশ্যই একটা তাৎপর্য আছে। বাংলাদেশের যে মানে 15 বছর আওয়ামী লীগ এদেশের জনগণের মালিকানাটা কেড়ে নিয়েছিল, সকল অধিকার কেড়ে নিয়েছিল। নির্বাচনের অধিকার বলেন, কথা বলার অধিকার বলেন, এমনকি স্বাভাবিক জীবনযাপনের অধিকারটাও তারা কেড়ে নিয়েছিল, জনগণের গলা চেপে বসেছিল। তো সেরকম পরিস্থিতি থেকে, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জনগণ কিন্তু একটা বেটার সিচুয়েশনে যাচ্ছে। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে, আমরা গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছি। সেখানে জনগণ তো একটা নতুন নেতৃত্ব খুঁজছে, যে নেতৃত্ব হবে দক্ষ, যিনি হবেন যোগ্য। এবং সেটা একমাত্র তারেক রহমানেরই আছে। কি কারণে? এদেশের জনগণ তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছেন, বেগম খালেদা জিয়াকে দেখেছেন, যে তারেক রহমান তার বাবা যেভাবে এই দেশকে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়েছেন, সেই 75-এ যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে দিনগুলো আপনি নিশ্চয়ই মনে আছে বা আমাদের স্মরণে আছে, সেই দিনগুলোতে তিনি কীভাবে ঠান্ডা মাথায় দেশকে একটা লাইনে নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, সেই 90-এর স্বৈরাচারের যে ধ্বংসস্তূপ, তার মধ্যে তিনি কিন্তু গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন। সেই নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তো তাদেরই তো সন্তান তারেক রহমান। তো তারেক রহমান তো তাদেরই উত্তরাধিকার, রাজনীতির উত্তরাধিকার পেয়েছেন। তো জনগণ তো ওনার মধ্যেই জিয়াউর রহমানকে দেখতে পায়, ওনার মধ্যেই কিন্তু
বেগম খালেদা জিয়াকে দেখে। তো যে কারণে ওনার যে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে ওনারা একজন নেতা পেয়েছেন, যে নেতা ওনাদের নিয়ে ভাবেন, ওনাদের নিরাপত্তা নিয়ে ভাবেন, ওনাদের বেটার লাইফ নিয়ে ভাবেন, এবং এমনকি একটা শিশু বাচ্চা সে কি করবে, কি শিখবে, সেটা নিয়ে তিনি চিন্তা করেন। এই যে প্রবাস জীবনে তিনি কিন্তু একদিনও আমি দেখি নাই যে তিনি পড়াশোনার বাইরে ছিলেন। এবং মানে সবচেয়ে বড় জিনিস যে ওখানে বাস্তবিক জীবনটাকে উনি যেভাবে দেখেছেন, সেইটার আলোকে তিনি বাংলাদেশকে সাজাতে চান, জনগণকে সাজাতে চান। এই যে ধরেন বাচ্চাদের শিক্ষা নিয়ে যে তার চিন্তা, বা ওয়ান ট্যাব ওয়ান টিচার, এই যে ওনার যে একটা কনসেপশন একেবারে ওনার মাথা থেকে এসছে। এই যে মনে করেন যে বাচ্চাদেরকে ক্লাস 4 থেকেই একটা তৃতীয় ভাষার উপরে তাকে যে নিয়ে আসা, যে সেখানে হয় সে ফ্রেঞ্চ শিখবে, নাহলে সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবে, নাহলে সে জাপানিজ শিখবে, নাহলে সে অ্যারাবিক শিখবে। কী কারণে? কারণ এই যে আমরা যে পুঁথিগত শিক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করছি, এসএসসি পাস করছি, তারপরে কোন জীবনে আমরা যাচ্ছি? তো ওখানে তিনি এই চতুর্থ তৃতীয় ভাষা দিয়ে তিনি তো এই ছেলেটাকে বা এই মেয়েটাকে তৈরি করছেন বিদেশে জনশক্তি রপ্তানির ব্যাপারে। জাপানে কেন আমার দেশের ছেলেরা যে বিজ্ঞানী হবে না? কেন চায়নায় যে এখন অপরচুনিটি আছে সেখানে আমরা কেন কম্পিট করতে পারবো না? সেখানে শুধুমাত্র ভাষার কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। তো এই চিন্তাটা তো ওনার আছে। এই যে উনি বলছেন যে না, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না, এর মধ্যে আমার কালচার, আমার আর্ট, আমার ধর্ম, আমার স্পোর্টস, এগুলোকেও কিন্তু ক্যারিকুলামে ঢুকাইতে হবে, এবং ঢুকে তাকে সেভাবে আমাকে গড়ে তুলতে হবে। এই যে আজকে আমরা বিজাতীয় সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েছি, আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করেন তো আমাদের শিল্পীদের নাম তারা জানে কি না? আমাদের শিল্পীদের থেকে তারা পাশের দেশের শিল্পীদের নাম দেশীয় জানে। সংস্কৃতিটাকে সামনে নিয়ে আসা, নেয়ার জন্য যে লালন গীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এই যে আমাদের একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে, এটা তিনি আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে চান। একইভাবে ধর্মের যে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, হতে নৈতিক পারে আমি শিক্ষা। মুসলমান, হতে পারে আপনি অন্য হিন্দু ধর্মের, বা আরেকজন বা খ্রিস্টান, যার যার ধর্মের চর্চা যদি আমাদের নিজেদের বাড়িতে বা নিজেরা মানে করি, তাহলে তো আমাদের মধ্যে অনৈতিকতা আপনার বসতে পারবে না। সেই জন্যই তো উনি এই ধর্মর শিক্ষার উপর জোর দিয়েছেন, কালচার স্পোর্টসের উপর জোর দিয়েছেন। তো উনি তো এগুলি নিয়ে চিন্তা করেন। বা উনি যে চিন্তা করছেন, একটা প্রান্তিক কৃষক সে কেন সারাটা জীবন সে ঘানি টানবে? সেই জন্য প্রান্তিক কৃষককে 5 থেকে 7 বছরের জন্য উনি তাকে ফ্যাসিলিটি দিতে চায়। কী জন্য? কীভাবে? যে তার দুটো ফসল উৎপাদন হয়। একটি ফসলের উৎপাদন খরচ বা প্রযোজনা যদি আমরা গভর্নমেন্ট থেকে দিতে পারি, ধরেন তার যে সার, বীজ, কীটনাশক সমস্তটাই বিনামূল্যে আমরা দিয়ে দিলাম, তাহলে 5 থেকে 7 বছরে সে অনেক টাকা তো ইনকাম করে দিয়েছে, স্বাবলম্বী হতে পারবে। এবং সেই কৃষককে কৃষক কার্ড দিয়ে সেই কৃষক যেন দুর্নীতিমুক্তভাবে, দালাল মুক্তভাবে সেই তার ফসলের উৎপাদিত, তার জমির যে উৎপাদিত ফসল, এটা যেন সরাসরি গভর্নমেন্টের কাছে বিক্রি করতে পারে। সেই জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটি করে উনি মানে সরকারি ধান ক্রয় কেন্দ্র উনি বা পণ্য ক্রয় কেন্দ্র উনি খুলতে চান। এবং একই সাথে তিনি কৃষি বিমা, শস্য বিমা, মৎস্য বিমা, তারপরে আপনার পোলট্রি বিমা, গবাদি প্রাণী বিমা, এমনকি গৃহ বিমা, এগুলো চালু করতে চান। যে ধরুন প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো কৃষকের ফসল যদি নষ্ট হয়ে যায়, সেই ফসল লাগানোর আগে সেই কৃষকের যদি সেই 1 বিঘা জমিতে 2,000 টাকা দিয়ে একটা বিমা করা থাকে, সেই 2,000 টাকার বিনিময়ে সে প্রায় 1 লাখ টাকা সে পেয়ে যাবে গভর্নমেন্টের কাছ থেকে। এই যে তার যে চিন্তা ভাবনা, এইটাই তো বাংলাদেশের জনগণকে নাড়া দিচ্ছে। এই যে আপনার ধরুন ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ড কাকে দেওয়া হচ্ছে? সেই বাড়ির মায়েদের নামে দেওয়া হচ্ছে। কেন? সেই মায়েরা যাতে ওই সমাজে প্রতিষ্ঠিত হয়। স্বাভাবিকভাবে গ্রামে যে কালচারটা আছে, আমাদের ধরেন পুরুষ মানুষ হয়তো মহিলাদেরকে বলে যে আমি সারা জীবন ঘানি টানলাম, আমি উপার্জন করলাম, তুমি কি করলা? তখন ওই মহিলাটা বলবে আমাকে তো গভর্নমেন্ট, আমি তোমার সংসারে ছিলাম বলেই তো ওই ফ্যামিলি কার্ডটা দিয়েছে, যে কারণে আমি চাল, ডাল, তেল, চিনি, লবণের একটা অংশ গভর্নমেন্ট থেকে আমি বিনা পয়সায় পাচ্ছি, বা ওইটার পরিমাণ সমপরিমাণ টাকা পাচ্ছি। ওই ফ্যামিলি কার্ডের যদি কোনো শিক্ষিত মানে যুবক বেকার থাকে ওই ফ্যামিলিতে, তো ওই কার্ডের বিনিময়ে সে 1 বছরের জন্য বেকার ভাতা পাচ্ছে। তো এই যে আপনার ধরেন তার যে চিন্তাভাবনা, এবং এই যে বিনামূল্যে যে চিকিৎসা গ্রামীণ জনগোষ্ঠীর, এবং গরিব রোগীদের জন্য 50 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা, এটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কর্মসূচি।
এমনকি ধরেন ধরেন ময়মনসিংহে আপনার মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিসের জন্য হয়তো 30টা সিট আছে, কিন্তু দেখা গেল সেখানে আমাদের রোগীর সংখ্যা প্রতিদিন 120 জন। তো বাকি রোগীরা কি করবে? তার তো ওই দিনই ডায়ালিসিস করতে হবে, তার কাছে টাকা নেই, গভর্নমেন্টের কাছে গিয়ে তিনি বিনা পয়সা করাবেন। তো গভর্নমেন্ট ওই ময়মনসিংহে ধরেন যেসব ডায়ালিসিস সেন্টার আছে তাদের সাথে একটা চুক্তি করবে, বেসরকারি। বেসরকারি, হ্যাঁ। যে তোমার তো ভাই অনেক টাকা দিয়ে তুমি ডায়ালিসিস করো, তোমার তো ধরেন ক্যাপাসিটি আছে 30 জনের, তুমি রোগী পাও 20 জনের বা 15 জনের, বাকি 15টা সিট তো তোমার খালি থাকে, তুমি ভাই 15টা সিট আমাকে দিবা। তখন এই ময়মনসিংহ মেডিকেল কলেজে যখন 30 জনের জায়গায় যখন 120 জন যাবে, বাকি 30 জন তো বিনা পয়সাই করলো, বাকি হলো 20 জনকে ওই ক্লিনিকে পাঠালো, ওই বিনা পয়সায় তাকে কিন্তু ডায়ালিসিসটা করাতে হবে, গভর্নমেন্ট এই টাকাটা দিয়ে দিবে তাকে। এই যে ধরেন চিন্তাভাবনা, এই যে স্বাস্থ্যসেবা, এই যে একজন মানে প্রত্যেকটা মানুষের জন্য একজন ডাক্তার নির্দিষ্ট থাকবে, অর্থাৎ একজন ডাক্তারের আন্ডারে আপনার ধরেন প্রায় 7-10 হাজার লোক রেজিস্ট্রেশন করা থাকবে, বিনা পয়সায় তার চিকিৎসা হবে, প্রত্যেকটা ইউনিয়নে হেলথ কমপ্লেক্স থাকবে। এই যে তার চিন্তাভাবনা, এগুলো তো জনগণের মধ্যে নাড়া সাড়া দিচ্ছে। ফেলেছে। জি। বিশ্বের অনেক দেশেই আসলে দেখেছি যে আমরা যে রাজনৈতিক নেতারা নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে রাষ্ট্র ক্ষমতা অর্জন করেছেন বা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এর মধ্যে যদি আমি বেশ কয়েকটা নাম বলি, যেমন নেলসন ম্যান্ডেলা, আয়াতুল্লাহ আল খামেনি, এর বাইরে আছে বেনজির ভুট্টোর কথা আমরা জানি, রাশিয়ার লেনিনের কথা জানি। তো তারা তো নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। তারেক রহমানও ফিরছেন, এবং আমরা যদি আপনাকে তুলনা করতে বলি যে তাদের ফেরা এবং তারেক রহমানের আজকের যে ফেরা যদি তুলনা করতে বলা যায়, তাহলে আপনি কি বলবেন? দেখেন, আমি এটা কারোর সাথে তুলনা করতে চাই না, ওনারা স্বমহিমায় মহিমান্বিত, ওনারা অবশ্যই অনেক বিশাল নেতা, কিন্তু তারেক রহমানও কিন্তু নিজের মহিমায় মহিমান্বিত। ওনার সাথে জনগণের উনি বিদেশে থাকলেও জনগণের সরাসরি সম্পর্ক আছে, তাই না? তো এইটাকে তুলনা না করে আমি বলতে চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের মতো করেই তাদের নেতাকে স্বাগত জানিয়েছে, এবং তাদের মধ্যে যে প্রত্যাশার একটা সৃষ্টি হয়েছে, এই প্রত্যাশার তারেক রহমান সম্মান দিতে চান। হুম। আমাদের সাথে কিছুদিন আগে ওনার কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে ওনার কাছে তো সব রিপোর্টগুলো যায়, তো বললো মানুষ যে এত আশা প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে সেটা মানে সে কাজটা করতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে, কথার মধ্যে উনি শুধু মানুষকে নিয়ে চিন্তা করেন, মানুষকে কিভাবে একটু মানে বেনিফিটেড করা যায়, কিভাবে একটু স্বচ্ছতা দেওয়া যায়, কিভাবে একটু শান্তি দেওয়া যায়, কিভাবে একটু সচ্ছলতা দেওয়া যায়। এই যে তিনি বলছেন যে আমাদের দেশে যে একটা সহিংস রাজনীতি, এখান থেকে তো ফিরে আসতে হবে, এবং উনি বলছেন আমাদের এই যে রাজনীতির যে কালচার, এটার একটা পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলছেন যে এত বড় যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমিক, মেহনতি মানুষ যে জীবন দিল, এই জীবনটাকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা। তারা তো একটা নতুন রাজনীতি চেয়েছে, তো সেই রাজনীতির কারণে আমাদের মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে, রাষ্ট্রের কাঠামোরও একটা পরিবর্তন ঘটাতে হবে। আজকে কিন্তু তারেক রহমান আসছেন, বাংলাদেশ এই নির্বাচনের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র কাঠামোয় কিন্তু প্রবেশ করছে। এখন এই নতুন রাষ্ট্র কাঠামোর সাথে আমাদেরকে মানে খাপ খাওয়ানো এবং আমাদেরকে সেভাবে এগিয়ে যাওয়া, এই যে হ্যাডমগিরি দেখানো, নেতাগিরি দেখানো, ক্ষমতা দেখানো, এই যে আপনার ধরেন মানে একটু প্রভাব দেখানো, এখান থেকে তিনি সবাইকে ফিরে আসতে বলছেন, যে আচ্ছা। এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, জনগণের সাথে বিনয়ের সাথে কথা তাহলে বলতে হবে। তাহলে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জগুলো কি? আমি যদি বলি যে এখন নিরাপত্তা নিয়ে একটা ক্রাইসিস রয়েছে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে দল মনোনয়নপত্র দিয়েছেন, প্রায় এরকম 100টি আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড়াবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছে, পত্রপত্রিকায় আসছে। এর বাইরে রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত। তো সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে তারেক রহমান তো ফিরলেন, তার সামনের চ্যালেঞ্জগুলো কি কি আপনার কাছে কি মনে হয়? না, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসা, এবং উনি যে রাজনীতির চিন্তা করছেন সেই রাজনীতি কিন্তু জনগণ গ্রহণ করেছে। এই যে আমরা যখন ওনার এই 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 যে আপনার যুগান্তকারী যে কর্মসূচিগুলো রয়েছে, বৈপ্লবিক কর্মসূচি, আমরা যখন জনগণের কাছে গিয়ে বলছি, জনগণ কিন্তু আগ্রহ ভরে শুনছে। এইসব কর্মসূচি অন্য কোনো রাজনৈতিক দলের নাই,
তাই না? শুধু বিএনপির কাছ থেকে, তারেক রহমানের কাছ থেকে কিন্তু আসছে। তো আপনি যেটা বলছেন যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে অবশ্যই আমাদের ঐক্য দরকার, জনগণের ঐক্য। জনগণের ঐক্য যদি হয়ে যায় তো কোনো বাধাই কিন্তু বাধা থাকবে না। আর তিনি সব বলেছেন যে ওই যে বললাম রাজনীতির একটা পরিবর্তন, এবং তিনি সকলকে মিলে দেশ পরিচালনা করতে চান। যেমন আমাদের অনেক দেশের উদাহরণ আছে, আমাদের পার্শ্ববর্তী দেশেরও উদাহরণ আছে। যে কোনো ক্রাইসিসে সরকারি দল, বিরোধী দল বা অন্যরা সব বসে পড়ে। আপনি দেখেন এই যে ফ্যাসিস্ট হাসিনাকে যখন সেখানে যে পালিয়ে গেল, সেখানে তারা অবস্থান করার জন্য তারা অনুমতি দিল, সেটা নিয়েও কিন্তু সব দল তারা বসে সিদ্ধান্ত নিয়েছে একসাথে। আবার পাকিস্তান ইস্যুতেও যখন পাকিস্তানের সাথে একটা সংঘাত পাকিস্তানের সাথে চলছিল। যখন হয়েছে, তো এমনকি আমার মনে আছে বাংলাদেশে যখন মানে বিএনপি ক্ষমতায়, সার্ক সামিট আগের দিন আপনার বন্ধ হয়ে গেল। কী কারণে? ভারতের কারণে। তারা পাকিস্তানের সাথে এক টেবিলে বসতে চায় না, তখন তাদের সাথে খুব সমস্যা হচ্ছে। বেগম খালেদা জিয়া নিজে ব্যক্তিগতভাবে নরসিমা রায়ের সাথে কথা বলেছেন যে আসেন আমরা একসাথে বসি, কিন্তু তারা ওই সব দল একত্রে বসে এই আধা ঘন্টা চা খেতে খেতেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, এই বৈঠকে তারা যাবে না। যে কারণে পরের দিন বাংলাদেশের সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও অন্য রাষ্ট্রপ্রধানরা কিন্তু চলে আসছেন, কেউ ফ্লাই করেছেন। এই অবস্থায় কিন্তু সার্ক সামিট বন্ধ হয়ে গেল। তো ওই যে আমি বলছিলাম যে কি বলে, মানে তারা যেভাবে আপনারা বিভিন্ন ইস্যুতে বসতে পারে, আমরা কেন বসতে পারবো না? আমাদের সেই রাজনীতি তো আসতে হবে, করতে হবে, এবং শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায়ে না, একেবারে তৃণমূল পর্যায়ে আমাদেরকে সেই রাজনীতিটা নিয়ে আসতে হবে। সকলের সাথে একটা কনভারসেশন করা, একটা কানেক্ট থাকা, এবং সেভাবে তাদেরকে একটা আস্থায় নিয়ে আসা। আমি কেন পারবো? যেমন আমরাও করেছি, যেমন আমাকে অনুপ্রাণিত করেছে তারেক রহমানের এই মানে মানে উদ্যোগটা বা তার এই বক্তব্য। আমি ইতিমধ্যে আমার এলাকায় আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদেরকে একদিন আমি প্রাতরাশ বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আচ্ছা। সবাই এসছেন। আমরা একসাথে খেতে খেতে, নাস্তা খেতে খেতে কথা বলেছি। আমরা কিভাবে নির্বাচনটা করতে চাই, ব্যক্তিগত আক্রমণ কেউ আমরা করব না। আমরা একজন আরেকজনের সাথে কোনো মানে একটা একজনের প্রোগ্রাম বা আরেকজনের প্রোগ্রামের সাথে কোনো যেন ওভারল্যাপিং না হয় বা একই জায়গায় যাতে না হয়, সেই জন্য আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়েছি। এবং এই আমাদের যে বৈঠক দেখে আমাদের নেতাকর্মীরাও কিন্তু তারা বুঝেছে না, এইখানে তো অন্য কিছু করা যাবে না। এবং আমরা নিজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, অল আচ্ছা। ক্যান্ডিডেটরা। আমরা কিন্তু শেয়ার করি আমাদের অনেক বক্তব্য। এটা তো ভালো তো উদ্যোগ। এরকম তো আমাদের সব জায়গায় হওয়া দরকার। আমাকে অনুপ্রাণিত করেছে তারেক রহমানের এই উদ্যোগ, যে উনি বলেছেন সকলে মিলে আমরা দেশ গড়তে চাই। এবং আমি ধরেন আমার নির্বাচনী এলাকায় বলেছি, এটা আমার নিজস্ব কর্মসূচি। জনগণ আজকে কিন্তু স্বচ্ছতা চায়, তাই না? আমি বলেছি আমি যদি নির্বাচিত হতে পারি, আমি প্রতি 100 দিনে আমি জনগণের মুখোমুখি হব, এবং সেখানে আমি পিপলস পার্লামেন্ট বসাবো। এবং সেই পিপলস পার্লামেন্টে আমার যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী থাকবেন, আমি যদি জিতি, তারা যদি হেরে যায়, তাদেরকে আমি নিয়ে আসব। এবং তাদের আমার বিগত 100 দিনে আমার যে কর্মকাণ্ড, সেটা নিয়ে তারা আমার চোখে চোখ রেখে কথা বলবে। আমার যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবে, বা তাদের যদি কোনো ভুল থাকে আমি ধরিয়ে দেব। এবং এইভাবে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা আগাতে চাই। তো আমরা যদি জাতীয় পর্যায়ে ওই জিনিসগুলো নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের এই দেশে তো আর হানাহানি, সংঘাত, সহিংস রাজনীতি থাকবে না। আর সহিংস রাজনীতি হতে পারে কী কী কারণে, তারেক রহমান নিজে এগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছেন। দেশ বিদেশের বিশেষজ্ঞদের সাথে তিনি ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন, যেটা ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতেন। তো সেটা করে উনি বের করে নিয়ে এসছেন যে এই জিনিসগুলো যদি বাংলাদেশে আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে সংঘাত বা সহিংস রাজনীতি থাকবে না। আমরা একটা ইনক্লুসিভ এবং পজিটিভ বাংলাদেশ করতে পারবো। আপনি যেহেতু ভারতের প্রসঙ্গটা আসলেন, যে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং আনন্দবাজার পত্রিকায় আজকে একটা নিউজ হয়েছে যে এভাবেই হেডলাইনটা ছিল যে খালেদা পুত্র তারেক রহমান ভারতের প্রতি আশ্বস্ত রাখছেন না, ভারতের সঙ্গে তাদের একটা বোঝাপড়া হয়েছে, এটাই কিন্তু মিন করতে যাচ্ছেন। তো ভারতের সাথে বিএনপির সম্পর্কটা কি? এখানে আমি একটু উত্তর দিয়ে নিই। আপনি বলেছেন দলের মধ্যে, যে একটু আগের প্রশ্নে বলেছেন যে চ্যালেঞ্জগুলো 100-র বেশি আপনার বিদ্রোহী প্রার্থী। দেখেন, একটা বড় দলের মধ্যে এরকম থাকবেই। আমাদের 15 বছর ধরে আমরা নির্বাচনের বাইরে, সেখানে এক একটা নির্বাচনী এলাকায় প্রায় মানে 5 জন, 3 জন, 4 জন করে আমাদের যোগ্য প্রার্থী রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে একজনকে তো আপনার নমিনেশন দিতে হবে। এবার কিন্তু তারেক রহমান বা স্ট্যান্ডিং কমিটি, তারা কিন্তু সনাতনী পদ্ধতিতে আমাদের নমিনেশন দেন নাই। তারেক রহমানের বক্তব্য হচ্ছে জনগণই তো এমপি নির্বাচিত করবে। তো জনগণের আসেন না, জনগণের কাছ থেকে আমরা জানি তারা আমাদের এই 4 জনের মধ্যে কাকে চায়।
তো উনি এখানে গোপন জরিপ করিয়েছেন, প্রায় 4টা জরিপ। সেই জরিপে জরিপ কারা করেছে সেটা উনিও জানেন না, আমরা তো জানার প্রশ্নই ওঠে না, এবং যারা করেছে তারাও জানে না যে এটা বিএনপির জন্য করেছে, কারণ ওইটার মধ্যে শুধুমাত্র বিএনপির মানে ক্যান্ডিডেটদের জনপ্রিয়তার কথা কিন্তু লেখা নেই। আচ্ছা, এই যে তারেক রহমানের যে নতুন নতুন কর্মসূচি, জনগণ কি চায় এবং অন্য দলের কারা প্রার্থী কীরকম রাজনীতি চায়, এটা কিন্তু গত প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু উনি একদম কন্টিনিউয়াস এই কাজটা উনি করে আসছিলেন। সেই জরিপের ভিত্তিতে কিন্তু এবার তিনি নমিনেশন বা দল দিয়েছে। এবং হ্যাঁ, জনপ্রিয় তো সবাই হতে পারে, এর থেকে মোর জনপ্রিয় কারা, এরকম প্রায় 90% আপনার নমিনেশন কিন্তু এবার হয়েছে। আর 10% এটা শরিক দলগুলোকে দিতে হয়েছে একসাথে জোটবদ্ধতার কারণে, সেটা 10% হতে পারে এরকম। বাকি আমি বলবো 90%টা একেবারেই জনগণের মতামতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছে, যে কারণে অন্যরা পায়নি বলে মানে তারা যে আমার মনে হয় না তারা বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে করবে। তাদের মনের হয়তো একটা মানে বেদনা, কষ্ট থাকতে পারে, তাদের কর্মীদেরও একটু বোঝানো। কারণ আমরা তারেক রহমানের কাছে আমরা দুই হাত তুলে আমরা কিন্তু মানে অঙ্গীকার করে এসেছি যে আপনি যাকেই নমিনেশন দেবেন আমরা কিন্তু তার পক্ষে থাকবো। তা আমরা কি এত তাড়াতাড়ি সেই অঙ্গীকার ভুলে যাব? তো সেটা না। আর একটা আপনি যেটা বললেন যে যেটা বলছিলাম যে আমার মনে হয় এটা মানে নমিনেশন পেপার প্রত্যাহারের যে লাস্ট ডেট আছে তার আগে বোধহয় এটা সব ফাইনাল হয়ে যাবে। আর যদি কেউ করে, তার জন্য তো গতকালকে আমাদের মহাসচিব বলেছেন যে তাদেরকে আমরা স্পেয়ার করব না। সে যেই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবে, দলের নেতা কর্মী সমর্থকরা নিশ্চয়ই তাদের সাথে থাকবে না। জি। আর যেটি আমি প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আচ্ছা, বিএনপি, দেখেন বিএনপি একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল। আমরা সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে, আমরা উপনিবেশবাদের বিরুদ্ধে আমরা মানে কাজ করি, এবং বর্ণবাদের বিরুদ্ধেও আমাদের কিন্তু অবস্থান। তো যে কারণে যারাই বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, সে হোক দিল্লি, হোক পিন্ডি, হোক তুরস্ক, হোক আপনার মিডল ইস্ট বা আমেরিকা বা মস্কো, আমরা কিন্তু মানে এটা বরদাস্ত করি না। তাদের সবার চোখে চোখ রেখে কিন্তু আমরা কথা বলি। এখন ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ। আমি ইচ্ছা করলেই তো প্রতিবেশীকে আমি চেঞ্জ করতে পারবো না, তাদের সাথে কিন্তু আমাদের থাকতে হবে, তাই না? তো আপনার বাড়ি দুই পাশে একটা ওয়াল নিয়ে সমস্যা, সেটা যেরকম ঝগড়া বিবাদও হয়, আবার কিন্তু একসাথে মিলেমিশে সেই ওয়ালকে আমরা তৈরি করি, বা 1 ফিট দূরে বা 1 ফিট পিছিয়ে আমরা সেটা তৈরি করি। আবার একসাথে বসে কি আমরা ঈদের দিন আমরা মিষ্টি খাই না, এক বাড়ি থেকে আরেক বাড়িতে ইফতার পাঠাই না, বা আমরা ভালো মন্দ রান্না হলে এক বাড়ি থেকে আরেক বাড়ি পাঠাই না? তো সেরকমও তো হয়। তো বিষয়টা আমাদের সাথে সেরকমই। আমরা কোনো দেশের বিরোধিতা করি না বা করবও না। কোনো দেশের বিরোধিতা করা বিএনপির রাজনীতি নয়। তবে বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে, তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এখন ভারত সাথে অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। আমাদের পানির ন্যায্য হিস্যার ব্যাপার আছে, আমাদের কাঁটাতারের বেড়ার ব্যাপার আছে, সীমান্তে হত্যার ব্যাপার আছে, আরও অনেক ব্যাপার আছে। সেগুলোকে ভারতকে সমতার ভিত্তিতে এটা কিন্তু মানে আমাদের মধ্যে মানে মীমাংসা করতে হবে। আমরাও ভারতের সাথে কোনো ঝগড়া বিবাদ নয়, সমতার ভিত্তিতে আমরা কিন্তু ন্যায্যতার ভিত্তিতে আমরা সেটার সমাধান চাই। তবে আমরা কোনো যুদ্ধ বিগ্রহে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি আলোচনার টেবিলেই মানে সব সমস্যার সমাধান হবে। অহেতুক কোনো মানে উস্কানি আমরা নিজেরাও দিতে পছন্দ করি না, অপর অংশ থেকেও দেবে আমাদের উদ্দেশ্যে, সেটাও আমরা গ্রহণ করব না। তো সেই কারণে আমি বলি যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কি এখন কোনো ঝুঁকিতে আছে? অনেক ঝুঁকিতে আছে। বাংলাদেশকে এখানে আধিপত্য বিস্তার করার জন্য আমি যে শক্তিগুলোর কথা বললাম, আপনি ইতিমধ্যেই হয়তো আপনার তো এইসব ব্যাপারে নলেজ আছে। সেই তো ভারত বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, এরা তো নানান রকম খেলা নিয়ে আছে। আমরা তো বাংলাদেশপন্থী রাজনীতি করি। আমরা কোনো দেশের দিকে তাকিয়ে আমরা এগুলো করব না। আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা সেটা আদায় করে নেওয়ার জন্য করব। যেমন ধরেন ফারাক্কা নিয়ে আমাদের সমস্যা ছিল, তাই না? সেখানে
বেগম খালেদা জিয়া কি ফারাক্কার বিরুদ্ধে আপনার ভারতের অভিমুখে মিছিল করেন নাই? ফারাক্কা বিষয় যখন আন্তর্জাতিক মানে ভারতের সাথে যখন আলোচনা হয়েছে, সেই আলোচনা যখন তারা মানে নাই, উনি কি ফারাক্কার বিষয়টি নিয়ে জাতিসংঘে উত্থাপন করেন নাই? সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার সাথে যোগাযোগ করেছিলেন যাতে বেগম খালেদা জিয়া সেটা আপনার মানে জাতিসংঘে উত্থাপন না করেন। কিন্তু বেগম খালেদা জিয়া তো দেশের স্বার্থের কথা চিন্তা করেছিলেন। আবার এক টেবিলে বসে বেগম খালেদা জিয়া, নরসিমা রাও তারা কি আপনার এই ব্যাপারে MOU সাইন করেন নাই? বা সে বেগম খালেদা জিয়া কি আপনার ভারত সফর করেন নাই? করেছেন, উদারতার প্রকাশ দেখিয়েছেন। মানে আমাদের সম্পর্কটা হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, সেটি যেই দেশেই যেই হোক। হোক, যেই দেশই হোক। এবং তবে আমাদের এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে হবে, আর আমাদেরকে অহেতুক এই উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে হবে, সেটা যে দেশেরই হোক না কেন। একটু আবার রাজনীতিতে ফিরি যে গণ অভ্যুত্থানের গর্ভে থেকে গড়ে ওঠা জন্ম নেয় একটি দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তারা তাদের সঙ্গে বিএনপির সমঝোতাটা হলো না কেন? অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আলোচনা হয়েছে, এনসিপির নেতারা বলছেন যে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আলোচনা হচ্ছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যতটুকু এখন পর্যন্ত বুঝছি যে তাদের সাথে বিএনপির সমঝোতাটা হয়নি। কি কেন হলো আমার না? মনে হয় বিষয়টা এরকম না। আচ্ছা, আলোচনা এখনো অব্যাহত আছে, তবে আলোচনাটা হতে হবে অবশ্যই মানে বাস্তবিক বিষয়ের উপর। আপনি চাইলেন আমি দিলাম, একটা সিট তো একটা ব্যাপার, তাই না? এখানে যারা জিততে পারবে তাদেরকে আমাদের দিতে হবে। আমি 10টা নিয়েই যে একটা বড় দল হয়ে গেলাম তা কিন্তু না, তাই না? যেমন ধরেন গতকাল আমাদের সাথে দীর্ঘদিন আন্দোলন করেছিল এলডিপি। তারা তারা নিজেরাই বলেছে বিএনপির কাছে নাকি 14 জনের তারা লিস্ট দিয়েছে। তা আমরা তো 14 জনের ব্যাপারটা আমরা সার্ভে করে দেখেছি, তো সেখানে তো 14 জন তো প্রশ্নই ওঠে না। সেখানে 2 জনই আপনার ধরেন যোগ্য এবং জনপ্রিয়, তারা বিএনপির সাপোর্ট পেলে তারা ওখান থেকে জিতে আসতে পারে। এখন সেটা আমরা দুইটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছি বলে এলজিপির চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব, তিনি হয়তো বলেছেন এককভাবে নির্বাচন করবেন। আবার তার দলের মহাসচিব মনে করেছেন যে না, এককভাবে নির্বাচন করলে সেটা তাদের জন্য সুফল বয়ে আনবে না। তিনি সে দল থেকে পদত্যাগ করে আজকে গতকালকে বিএনপিতে জয়েন করেছেন। তো নির্বাচনের আগে রাজনীতির তো এরকম মেরুকরণ খেলা চলবেই, এটা নিয়ে তো বিষয় না। এখন কেউ যদি আপনার বলে যে না আমি যা চেয়েছি তাই দিতে হবে, সেটা না হলে আমি থাকবো না, এটার নাম তো রাজনীতি, পরিপক্ক না এই যে রাজনীতি না। এই যে আজকে যেটি বললেন এলডিপির মহাসচিব পদত্যাগ করে আসছেন, এর আগে ববি হাজ্জাজ পদত্যাগ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এই যে পদত্যাগ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা, বা এটি কি একটা কৌশল? কৌশল তো অবশ্যই, যেমন ধরেন বিগত আন্দোলনে ধরেন এদের তো একটা অবদান ছিল, প্রকাশ্যে নেপথ্যে একটা অবদান ছিল। অনেক অবদান কথা আপনি কিন্তু জানবো না বা আমার চোখে হয়তো পড়েনি, কিন্তু তাদের নেপথ্যে একটা বিরাট অবদান ছিল। এখন আমরা তো এই লোকগুলোকে সংসদে নিয়ে আসতে চাই, হুম, তাই না? সংসদে নিয়ে আসতে গেলে এখন ধরেন সরকার একটা মানে আজগুবি একটা মানে আইন এই যে করেছে, প্রতীক নিয়ে। প্রতীক মানে এটা যে দল সেই দলের প্রতীকে নির্বাচন করতে হবে। স্বাভাবিকভাবে ধরেন এখন সেই দলের প্রতীক তো আপনার ওই এলাকাতে জনপ্রিয় নাও হতে পারে, তাই না? তো সেখানে আহ, স্বাভাবিকভাবে এর আগে যেটা ছিল যে তার দলের প্রতীকেও করতে পারবে, ইচ্ছা করলে অন্য দলের প্রতীকেও মানে জোটের অন্য দলের প্রতীকেও করতে পারবে। এর আগে তো তাই হয়েছিল। আপনি দেখেন যেরকম জামাতি ইসলামের প্রতীক যখন কেড়ে নিয়েছিল হাসিনা, আমরা কিন্তু বিএনপির মধ্যে অনেক মানে বিরোধিতা সত্ত্বেও দেশ জাতি এবং আন্দোলনের বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা তাদেরকে ধানের শীষ দিয়েছিলাম। কিংবা সেই সময় যেমন কর্নেল অলি সাহেব দল, তারা নির্বাচনে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল, আসন সমঝোতা হয়েছিল বা জোটগতভাবে করেছিলাম, কিন্তু তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। আবার ধরেন তার যে মহাসচিব, উনি আবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তো এরকম তো ছিল। কিন্তু এইবার আপনার এই কারো কোনো মানে দাবি বা বক্তব্য না থাকলেও নির্বাচন কমিশন বা সরকার যে আইনটি করেছে, যে আইনের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে আপনি মনে করেন যে তো অন্যরা মনে করছে তাদের যে প্রতীক আছে সেই প্রতীকে নির্বাচন করলে হয়তো তারা সফল হবে না। সফল না হলে তাহলে বিএনপি যে তাকে ওখানে সাপোর্ট করলো, বিএনপির একটা আসন সেখানে নষ্ট হয়ে গেল। সে কারণে তারা স্বপ্রণোদিত হয়েই করেছে। আবার অনেকে করে নেই, তাদের প্রতীক নিয়ে করার রিস্ক তারা নিচ্ছে। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি, আর একটা প্রশ্ন করি আপনাকে।
জামায়াতের বর্তমান নির্বাচনী মাঠে আপনি যেহেতু নির্বাচন করছেন এবং আপনার আসনের অন্য প্রার্থীদের সঙ্গেও একটা ভালো যোগাযোগ, যেটি আপনি বললেন, তো একজন রাজনীতিবিদ হিসাবে জামায়াতের অবস্থানটা আপনি কেমন দেখছেন না, নির্বাচনী মাঠে? একজন প্রার্থী হিসেবে ধরেন আমার এলাকায় যারা প্রার্থী আছে আমরা সবাই একসাথে আমরা কথা বলি। যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলছি, বা ওই যে বসার মতো সুযোগ আছে, রাস্তাঘাটে দেখা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা হচ্ছে, সামাজিক অনুষ্ঠানে দেখা হচ্ছে, সেখানে কথা বলছি আমরা। কিন্তু রাজনীতির, জাতীয় রাজনীতির যে বিষয়গুলো এটা ভিন্ন, হুম। তাই না? আমরা কি জাতীয় রাজনীতির সেগুলো ছেড়ে দিব? না। তা তো দিব না। তো এখন আমরা ব্যক্তিগত আক্রমণ করব না, কিন্তু রাজনীতির দিয়ে রাজনীতিকে মোকাবেলা করব, নির্বাচনের মাঠে তাই করব আমরা। তো এখন জামাতের যে যে ধরনের আচরণ আমরা আসলে 5ই আগস্টের পর দেখতে পেয়েছি, আমরা খুব হতাশ হয়েছি এবং আমরা খুব ক্ষুব্ধ হয়েছি যে আমরা ধরেন 20 দলীয় জোটে ছিলাম, তারপরে 20 দলীয় জোট না থাকলেও আমরা আলাদা আলাদাভাবে আন্দোলন করেছি, যে আমাদের মধ্যে একটা সমন্বয় ছিল বা একটা যোগাযোগ ছিল। হঠাৎ করে 5ই আগস্টের পর তাদের কিছু কর্মকাণ্ড এটা আমাদেরকে প্রশ্নের, মানে আমাদের মধ্যে প্রশ্নের উদ্রেক করেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের যে বক্তব্য সেটা বিএনপির বিরুদ্ধে অহেতুকভাবেই, মানে একটা মানে কি বলা যায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো পরিস্থিতি তারা কিন্তু তৈরি করেছে, বা বিএনপির বিরুদ্ধে এই যে বিভিন্ন মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো সেগুলো তো আদৌ সঠিক না। হ্যাঁ, কিছু সঠিক, এগুলোর বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিয়েছি। যদি ব্যবস্থা না নিতাম তাহলে সেটা বলতে পারতো। আমরা আওয়ামী লীগের মতো তো লিপ সার্ভিসে সীমাবদ্ধ ছিলাম না, বা নাই এখন। এখন ধরেন তারা এই নির্বাচনের মাঠে কতগুলো কাজ করছে। আপনার প্রথমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে। আপনি দেখেন, আমি আগেই বলেছি কিছু, আমি আজকে গতকালকে একটা অনুষ্ঠানে বলেছি যে লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক হলো প্রধান উপদেষ্টার, তার আগ পর্যন্ত তারা কিন্তু যমুনাকে প্রভাবিত করেছে। যমুনা মানে বুঝছি, রাষ্ট্রীয় হ্যাঁ। মানে প্রধান উপদেষ্টার যে ভবন, তাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে ততই কিন্তু দেশে আপনার অ্যানার্কির দিকে যাবে। সেটা কিন্তু পরে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা বুঝতে পেরেছেন। পরে হয়তো বসে আমরা একটা টাইম ফ্রেম করে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা বিষয় সিদ্ধান্ত হয়েছে। যখনই এই সিদ্ধান্তটা আসলো তখন থেকে আমরা দেখলাম জামাত একদম আরও বৈরী আচরণ শুরু করলো এবং বিভিন্নভাবে তারা আপনার মাঠে ময়দানে একটা উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করে দিল। তো যাই হোক, সেখানে তো আমরা ওইটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছি বা করব। তো এখন নির্বাচনের মাঠে গিয়ে তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং নির্বাচনে গিয়ে তারা এমন এমন ইস্যুগুলো আনছে যে না, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এছাড়া তো এরা নির্বাচনে যাবে না। জনগণের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়ে গেল, তাদেরকে নির্বাচন হচ্ছে না। জনগণ তো চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। ওইটা যখন পিআর গেল, তারপরে আসলো জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এইটা ছাড়া আমরা নির্বাচনে যাব না। এবং তারা 8টা রাজনৈতিক দল, ইসলামপন্থী রাজনৈতিক দল, যারা একে অপরের বিরুদ্ধে ছিল, তারা আবার এক হয়ে আবার 8টা দল করে তারা আন্দোলনে নামলো। কি বক্তৃতা আপনার ধরেন, বড় বড় মিটিংয়ে বড় বড় বক্তৃতা। সেই গণভোটও যখন একই দিন হয়ে গেল, তারপর তারা তাদের বক্তব্য নিয়ে হঠাৎ করে শুনলাম তারা নির্বাচন করবে। ওয়েল অ্যান্ড গুড, নির্বাচনে আসেন, কিন্তু তারা মাঠে ময়দানে নির্বাচনে যে ধর্মকে যেভাবে ব্যবহার করছে, যে কি বলছে, তাদের প্রতীকে ভোট দিলে আখেরাতের টিকিট পাওয়া যাবে। আবার বলছে যে ভোট দিলে পাল্লায়, ভোট পাইব আল্লায়। এই যে ধর্মের যে ব্যবহার। আবার বলছে দাঁড়িপাল্লা একেবারে কেয়ামত পর্যন্ত, কেয়ামতের দিনও দাঁড়িপাল্লা থাকবে। আবার তাদের নেতারা বলছেন তার কারণে নাকি আল্লাহ সূর্যকে থামিয়ে দিবেন। এই যে আপনার ধরেন কথায় কথায় ধর্মের যে একটা অপব্যবহার তারা করছে, এটা কিন্তু রাজনীতিতে একটা সহিংসতার পর্যায়ে নিয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই খারাপ। এবং সর্বোপরি আপনার এই যে কী বলে, আমাদের ওসমান হাদির যে হত্যাকাণ্ড হলো, হত্যাকাণ্ডের পরে যে একটা অ্যানার্কি সৃষ্টি হলো, উগ্রবাদ সৃষ্টি হলো, বড় বড় মিডিয়া হাউস, বড় বড় কালচারাল প্রতিষ্ঠান, বড় বড় কিছু কূটনীতিকের বাড়িতে হামলা, এই যে মানে স্পেসিফিক কিছু ঘটনা এমনভাবে হলো, সাধারণ মানুষের ধারণা এটার পিছনে হয়তো এদের একটা ভূমিকা আছে। তো যে কারণে আজকে দেশের মানুষ কিন্তু তাদের পছন্দ করছে না, এবং পছন্দ না করার কারণে তারাও কিন্তু একটু শঙ্কিত অবস্থায় আছে। তারাও যে নির্বাচনকে পেছানোর যে একটা ষড়যন্ত্র চলছে, মানুষ এখন তো বিশ্বাসই করছে যে এই নির্বাচন পেছানোর পেছনে তারা
আছে, কারণ তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলেছিল। তাদের অতীতে নানা বক্তব্য নানা বক্তব্যের কারণে জনগণ কিন্তু মনে করছে। তারপরেও আমরা মনে করি জামাত অবশ্যই তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং গণতন্ত্রের প্রশ্নে আমরা এই যে আমরা রাজনীতিতে ধর্মের যে ব্যবহার কিংবা এই যে একটা অ্যানার্কি সৃষ্টির যে একটা অপচেষ্টা বা আমার একটা বক্তব্যের মাধ্যমে একটা উত্তেজনার সৃষ্টি করে, এখান থেকে আমাদের সরে আসতে হবে। জি, আমরা ছোট করে উত্তরটা দিই। সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি কেমন আসন পেতে পারে আর বিরোধী দল কি হতে পারে? দেখুন, এটা তো যদি আমি বলি তাহলে তো এটা হাসিনার সেই 7ই জানুয়ারির আমি ডামি নির্বাচনের মতো হয়ে যাবে। আচ্ছা। সেখানে হাসিনা নিজেই ঠিক করে দিচ্ছে কে আপনার না, সরকারি আমি দল, আমি কে একটা- বিরোধী দল, আমি বিরোধী ধারণা দল কয়টা আসন পাবে না, এরকম। আমি একটা না, ধারণার কথা আমরা- বলছি, আপনার অভিজ্ঞতা থেকে। না, যেটা মনে- স্বাভাবিকভাবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এবং আজকে ধরেন বিএনপির যারা একসময় বিরোধিতা করেছিল তারাও কিন্তু বলছে বিএনপি বেশি আসন নিয়ে সরকারি গঠন করবে। জনগণের আস্থাও কিন্তু আমরা বিএনপির উপরে দেখতে পাচ্ছি। কি কারণে? যে তারা এই অ্যানার্কিটা পছন্দ করছে, তারা মনে করছে বিএনপি পারে এই দেশকে আপনার একটা মানে রাইট খাদের- ট্র্যাকে হ্যাঁ, তুলে right আনার track এ বা ক্ষেত্রে। খাদের তো কিনারা সেই থেকে কারণে ফিরতে। আমরা মনে করছি হয়তো জনগণের সমর্থন পেলে, রায় পেলে আমরা হয়তো সরকার গঠন করব। আর বিরোধী দল কারা গঠন করবে সেটা জনগণ ঠিক করবে। নির্বাচনের পরে এটা বোঝা যাবে। আমরা কাউকে নির্ধারণ করে দিতে চাই না, এবং আমরাও যে সরকার গঠন করতে পারবো সেটাও আমরা এখন বলছি না, আপনার কথার প্রেক্ষিতে বললাম। তবে জনগণের যে একটা প্রত্যাশা বা বিভিন্নভাবে যে জরিপগুলো আসছে, এই জরিপগুলো কিন্তু বিএনপি করছে না, বিভিন্ন বিএনপির বিরোধিতা করেছে এতদিন, তারাই কিন্তু এই জরিপগুলো বলছে 67 বা 68% লোক বিএনপির উপর আস্থা রেখে তারা চায় যে বিএনপি ক্ষমতায় আসুক। তো সেই কারণে জনগণের প্রত্যাশা যদি প্রতিফলন ঘটে, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আমি বিএনপি করি, তারপরে বলবো বিএনপিকে অনেক পরিবর্তন ঘটাতে হবে। জি, প্রিন্স ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।